আয়তনের বিচারে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া, এ তথ্যটি আমাদের সবারই জানা। আর এই রাশিয়ার সবচেয়ে বড় স্বতন্ত্র ভৌগোলিক অঞ্চলটির নাম সাইবেরিয়া। পৃথিবীর উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত অসীম শুভ্র তুষারাবৃত এবং রহস্যময় এক অঞ্চল এই সাইবেরিয়া। ভূবিজ্ঞানীদের মতে এই সাইবেরিয়া পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 10% জুড়ে বিস্তৃত। অঞ্চলটি যদি আলাদা কোনো সার্বভৌম রাষ্ট্র হতো তাহলে রাশিয়ার পরিবর্তে এই সাইবেরিয়াই হতো পৃথিবীর বৃহত্তম দেশ। রাশিয়ার সবচেয়ে বড় ভৌগোলিক অঞ্চল এই সাইবেরিয়া এশিয়া জুড়ে বিস্তৃত হলেও রাশিয়া কিন্তু বিশ্ব রাজনীতিতে একটি ইউরোপীয় দেশ হিসেবেই পরিচিত। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে এই সাইবেরিয়া অঞ্চলে সংগঠিত প্রকৃতির এক তাণ্ডবে শতকরা 90% প্রাণী পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে গিয়েছিল এবং কিভাবে মানব সভ্যতার ইতিহাসে এক কালো অধ্যায়ে এই সাইবেরিয়ার লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল। চলুন তাহলে আর দেরি না করে কালচক্রের এই পর্বে রহস্যময় ও ঘুমন্ত অঞ্চল সাইবেরিয়া সম্পর্কে বিস্তারিত জেনে আসি। তার আগে অনুরোধ করব, কালচক্র চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন। সাইবেরিয়া নামটি শুনলে আমাদের মানসপটে ভেসে ওঠে অনন্ত শুভ্র তুষারাবৃত দিগন্তজোড়া এক প্রান্তরের ছবি। এশিয়ার উত্তর অংশে অবস্থিত এই অঞ্চলটি রাশিয়ার মোট স্থলভাগের প্রায় 77% জুড়ে বিস্তৃত। সাইবেরিয়া অঞ্চলটি পশ্চিমে উরাল পর্বতমালা থেকে শুরু করে পূর্বে প্রশান্ত মহাসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত, আর উত্তরে আর্কটিক সাগর থেকে শুরু করে দক্ষিণে চীন ও মঙ্গোলিয়ার সীমান্ত পর্যন্ত বিস্তৃত। সব মিলিয়ে সাইবেরিয়ার আয়তন প্রায় 1,31,00,000 বর্গ কিলোমিটার, যা আয়তনে বাংলাদেশের প্রায় 90 গুণ। অথচ বিশাল এই এলাকাটির জনসংখ্যা মাত্র 3,60,00,000, অর্থাৎ অঞ্চলটিতে প্রতি বর্গ কিলোমিটারে 3 জনেরও কম মানুষ বাস করে। ফলে অঞ্চলটি বিশ্বের সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। সাইবেরিয়া নামটির উৎপত্তি নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। অনেক গবেষক মনে করেন সাইবেরিয়া শব্দটি এসেছে তুর্কি বা তাতার শব্দ সাইবির থেকে। এই সাইবির শব্দটির অর্থ ঘুমন্ত ভূমি বা শান্ত ভূমি। অনেকে মনে করেন একাদশ থেকে দ্বাদশ শতকে পশ্চিম সাইবেরিয়ার ওব নদীর আশেপাশে একটি তাতার খানাত বা রাষ্ট্র গড়ে উঠেছিল, যার নাম ছিল সাইবির খানাত, আর এখান থেকেই ইউরোপীয় পর্যটকরা সাইবেরিয়া নামটি গ্রহণ করেছিলেন। পরবর্তীতে 16 শতকে রাশিয়ানরা যখন তাতার খানাতটি দখল করে নেয়, তখন থেকেই তারা সাইবির নামটি পুরো বিস্তীর্ণ পূর্বাঞ্চলের জন্য ব্যবহার করতে শুরু করে। পরে এই সাইবির নামটি ইউরোপীয় মানচিত্রে সাইবেরিয়া আকারে ছড়িয়ে পড়ে। সাইবেরিয়া নামটির উৎস নিয়ে বিতর্ক থাকলেও এই অঞ্চলটির ভৌগোলিক গুরুত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কোনো দ্বিমত নেই। প্রাগৈতিহাসিক আমল থেকেই এই অঞ্চলটি মানবজাতির বিবর্তন, বিকাশ ও অভিবাসনে এক অসামান্য ভূমিকা রেখে আসছে। সেই থেকেই সাইবেরিয়া মানবজাতির বিবর্তন ও জেনেটিক মিশ্রণের কেন্দ্রবিন্দু ছিল। সাইবেরিয়া অঞ্চলে আবিষ্কার হওয়া বিভিন্ন প্রত্নস্থল ও জীবাশ্ম থেকে জানা যায় এখানে বিভিন্ন সময়ে বহু প্রজাতির মানুষ বাস করেছে। আজ থেকে প্রায় 3 লক্ষ বছর আগে হোমো ইরেক্টাস প্রজাতির মানুষের অস্তিত্বের প্রমাণও পাওয়া যায় এই সাইবেরিয়ায়। এছাড়া পেলিওলিথিক যুগে, অর্থাৎ আজ থেকে 50 থেকে 30,000 বছর আগে এখানে নিয়ান্ডারথাল, ডেনিসোভান এবং হোমোসেপিয়েন্স নামক 3 প্রজাতির মানুষের বসবাসের অস্তিত্ব পাওয়া যায়। এর মধ্যে দক্ষিণ সাইবেরিয়ার আলতাই পর্বতমালায় নিয়ান্ডারথাল প্রজাতির মানুষের বসবাসের চিহ্ন পাওয়া গেছে। 2008 সালে আলতাই পর্বতমালারই ডেনিসোভান কেবে ডেনিসোভান প্রজাতির মানুষের আঙ্গুলের হাড় ও দাঁত পাওয়া গেছে। এবং 2014 সালে সাইবেরিয়ার উস্ত ইসিম অঞ্চলে 45,000 বছরের পুরনো হোমোসেপিয়েন্স প্রজাতির মানুষের একটি ফিমার বা উরুর হাড় পাওয়া যায়, যা বিশ্বের সবচেয়ে প্রাচীন আধুনিক মানুষের জীবাশ্ম হিসেবে স্বীকৃত। এমনকি এই 3 প্রজাতির মানুষদের মধ্যে বাণিজ্য থেকে শুরু করে বংশবিস্তারের প্রমাণও পেয়েছেন বিজ্ঞানীরা। ডিএনএ বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পেলিওলিথিক যুগে, অর্থাৎ আজ থেকে প্রায় 20 থেকে 25,000 বছর আগে এই সাইবেরিয়া থেকেই হোমোসেপিয়েন্স প্রজাতির মানুষেরা প্রথম আমেরিকা ভূখণ্ডে পদার্পণ করেছিল। ওই সময় পৃথিবী চরম শীতল পর্যায়ে থাকার কারণে সময়টিকে বরফ যুগ বলা হতো। ফলে বর্তমান রাশিয়া এবং আলাস্কার মধ্যবর্তী বেরিং প্রণালীর পানি জমাটবদ্ধ হয়ে বরফের সেতুতে পরিণত হয়েছিল, যাকে বলা হয় বেরিঞ্জিয়া ল্যান্ড ব্রিজ। এই সেতু দিয়েই মানুষ প্রথম আমেরিকায় পৌঁছেছিল।
শুধু মানুষ নয়, দাঁতালো বাঘ, গুহাবাসী সিংহ, লোমশ গন্ডার, হরিণ, বাইসন এবং ম্যামথ হাতির মতো বিভিন্ন প্রাণীও এই পথেই সাইবেরিয়া থেকে আমেরিকায় পাড়ি জমিয়েছিল। আর এভাবেই সাইবেরিয়া ইউরোপ ও আমেরিকা মহাদেশের মধ্যে একটি প্রাকৃতিক সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। সাইবেরিয়া পৃথিবীর প্রাণীজগতের প্রসারে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই সাইবেরিয়ার কারণে আবার বিপুল সংখ্যক প্রজাতির প্রাণী চিরতরে বিলীন হয়ে যাওয়ার মতো ঘটনাও রয়েছে। ভূবিজ্ঞানীদের মতে সর্বশেষ 50 কোটি বছরের মধ্যে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনাটি ঘটেছিল এই সাইবেরিয়াতেই। প্রায় 25 কোটি বছর আগে শুরু হওয়া এই অগ্ন্যুৎপাত টানা প্রায় 20 লক্ষ বছর ধরে চলমান ছিল। দীর্ঘমেয়াদী এই অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভ থেকে নির্গত লাভায় সাইবেরিয়ার প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা ঢেকে গিয়েছিল, যা সাইবেরিয়ান ট্র্যাপস নামে পরিচিত। এ সময়ে নির্গত কোটি কোটি টন কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং সালফার যৌগের কারণে পৃথিবীর তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে গিয়েছিল। অন্যদিকে সালফার ডাই অক্সাইড সূর্যালোক আটকে দিয়ে সাময়িক বরফযুগীয় শীতলতা তৈরি করেছিল। এর ফলে পৃথিবীর জীবজগতের উপর এক মহাবিপর্যয় নেমে আসে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী সে সময় পৃথিবীর প্রায় 90 থেকে 95% সামুদ্রিক প্রাণী এবং 70% স্থলজ প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছিল। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই গণবিলুপ্তিকে দ্য গ্রেট ডাইং বলা হয়ে থাকে। পরবর্তীতে জীবজগতের সেই মহাশূন্যতা পূরণ করেছিল বিভিন্ন প্রকার সরীসৃপ প্রজাতির প্রাণী, আর এরই ধারাবাহিকতায় পৃথিবীতে ডাইনোসরদের আগমন ঘটেছিল। সাইবেরিয়ায় এমন মহাবিপর্যয়কর প্রাকৃতিক ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। 1908 সালের 30 জুন, স্থানীয় সময় সকাল 7টা, সাইবেরিয়ার তুঙ্গুস্কা নদীর আশেপাশের তাইগা বনাঞ্চলে হঠাৎ করেই আকাশে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। রহস্যময় ও ভয়ঙ্কর সেই বিস্ফোরণে প্রায় 2150 বর্গ কিলোমিটার এলাকার বনাঞ্চল এবং প্রায় 8 কোটি গাছ ধ্বংস হয়ে গিয়েছিল। বিস্ফোরণের ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে এর ফলে 1000 কিলোমিটার দূরের ঘরবাড়ির জানালা পর্যন্ত ভেঙে গিয়েছিল। এই ঘটনার পর বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণায় নিশ্চিত হয়েছিলেন যে এটি ছিল অ্যাস্টেরয়েড বা ধূমকেতুর খণ্ড, যার ব্যাস ছিল প্রায় 50 থেকে 60 মিটার। তবে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও সৌভাগ্যবশত মাটিতে না পড়ে 5 থেকে 10 কিলোমিটার উচ্চতায় বিস্ফোরিত হয়েছিল। ফলে পৃথিবী এক প্রলয়ঙ্করী তাণ্ডবের হাত থেকে বেঁচে গিয়েছিল। তা না হলে পৃথিবী বা অন্তত এশিয়া মহাদেশের মানচিত্র থেকে কি পরিমাণ জীববৈচিত্র্য নিশ্চিহ্ন হয়ে যেত তা বলাই বাহুল্য। কারণ বিজ্ঞানীদের মতে বিস্ফোরণটির শক্তি ছিল 10 থেকে 15 মেগাটনের সমান, যা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার শক্তির প্রায় 1000 গুণ। বিস্ফোরণের সময় স্থানীয়রা ভেবেছিল আকাশে বুঝি দ্বিতীয়বার সূর্য উঠেছে। এই ঘটনার সময় 65 কিলোমিটার দূরে থাকা এক প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, মনে হচ্ছিল সূর্যটা যেন মাটির কাছাকাছি নেমে এসেছে। তীব্র গরমে মনে হলো আমার শার্টে আগুন ধরে গেছে। আমি শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছিলাম। তারপর আচমকাই যেন সূর্য যথাস্থানে ফিরে গেল এবং প্রচণ্ড একটা শব্দ শুনতে পেলাম। ভয়ঙ্কর এই বিস্ফোরণে কোনো মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়নি, কারণ ঘটনাস্থলটি ছিল জনশূন্য একটি এলাকা। কিন্তু ঘটনাস্থলের আশেপাশের এলাকার অনেক মানুষ গুরুতর আহত হয়েছিল এবং ভয়ঙ্কর কম্পন অনুভব করেছিল। তবে এই বিস্ফোরণে কয়েক ডজন রেইনডিয়ার মারা গিয়েছিল। এত গেল সাইবেরিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা প্রকৃতির নির্মমতার গল্প। এর বাইরেও এই সাইবেরিয়ার সাথে জড়িয়ে রয়েছে মানবসৃষ্ট কুখ্যাত ও ভয়ঙ্কর এক ইতিহাসের অধ্যায়, যে অধ্যায় জুড়ে রয়েছে লাখ লাখ নির্যাতিত মানুষের ক্ষুধা, শীত ও রোগে ভুগে প্রাণ হারানোর গল্প। সোভিয়েত ইউনিয়নের শ্রমশিবিরগুলোর বিশাল এক নেটওয়ার্কের নাম গুলাগ, যার মাধ্যমে পরিচালিত হতো অসহায় এসব মানুষদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার। এই গুলাগ ছিল সোভিয়েত রাষ্ট্রের ভয়ের আর শাসনের ভয়াবহ প্রতীক। 1918 থেকে 20 সালের পর বলশেভিক বিপ্লবের সময় থেকেই রাজনৈতিক বিরোধী পক্ষ আর অপরাধীদের আলাদা করে রাখার জন্য এই শ্রমশিবিরগুলো চালু হয়েছিল। পরবর্তীতে 1930 থেকে 1953 সালে জোসেফ স্টালিনের শাসনামলে এই শ্রমশিবিরগুলোর নেটওয়ার্ক গুলাগ দানবীয় আকার ধারণ করে। এই সময়কালে প্রায় 18 থেকে 20 মিলিয়ন মানুষ কোনো না কোনো সময়ে গুলাগে প্রেরিত হয়েছিল বলে ধারণা করা হয়। গুলাগের এসব ক্যাম্পগুলোর অধিকাংশই ছিল সাইবেরিয়ার জনশূন্য তুষারাবৃত অঞ্চলগুলোতে। এসব অঞ্চলের মধ্যে এমনও অনেক জায়গা ছিল যেখানে আগে কোনো শহর বা বসতি ছিল না।
এসব ক্যাম্প বা শ্রমশিবিরগুলোর স্পষ্ট উদ্দেশ্য ছিল কয়লা, স্বর্ণ, তেল, কাঠ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ আহরণ করা এবং বন্দীদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা। ক্যাম্পগুলোতে বন্দীদেরকে দিনে প্রায় 14 থেকে 16 ঘন্টা বরফ ঠান্ডা আবহাওয়ায় জোরপূর্বক শ্রম দিতে বাধ্য করা হতো। খনি খনন, বন কাটা, রাস্তা ও রেললাইন নির্মাণ করাই ছিল এসব বন্দীদের প্রধান কাজ। বিনিময়ে এদের জন্য খাবার ছিল ভয়াবহ সীমিত, যার মধ্যে থাকতো এক টুকরো শুকনো রুটি আর পানসে স্যুপ। ফলে ক্ষুধা, ঠান্ডা আর রোগে অসংখ্য মানুষ মারা যেত। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রাজনৈতিক প্রতিপক্ষ, সাধারণ মানুষ যাদেরকে সামান্য সন্দেহে গুপ্তচর ট্যাগ দেওয়া হতো, কৃষক যারা স্টালিনের কালেক্টিভাইজেশন থিওরি বা সমষ্টিকরণ তত্ত্বের বিরোধিতা করেছিল, এবং সাধারণ অপরাধীদেরকে খুন, চুরি ইত্যাদির শাস্তি হিসেবেও গুলাগে পাঠানো হতো। অনুমান করা হয় অপুষ্টি, অতিরিক্ত পরিশ্রম, বরফ শীতল আবহাওয়া, অত্যাচার এবং রোগে ভুগে গুলাগে প্রায় 1.5 থেকে 2 মিলিয়ন মানুষ মারা গিয়েছিল। এমনকি বন্দীদের মনোবল ভাঙার জন্য প্রায়ই শাস্তিমূলক ব্যারাকে রাখা হতো, যেখানে ঠান্ডা আবহাওয়া, খাবারের অভাব, নির্যাতন সবই ছিল আরও ভয়াবহ ও নির্মম। 1953 সালে স্টালিনের মৃত্যুর পর গুলাগের এসব ক্যাম্পগুলো ধীরে ধীরে ভেঙে ফেলা হয়। তবে রাশিয়ার দূরবর্তী সাইবেরিয়ার জনশূন্য অঞ্চলে এসব গুলাগের ধ্বংসাবশেষ অতীতের ভয়ঙ্কর সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এই গুলাগ শুধু শ্রমশিবির ছিল না, বরং এটি ছিল এক ভয়ের সাম্রাজ্য। ইতিহাসে যাকে বলা হয় মানবতার বিরুদ্ধে নিপীড়নের এক ভয়ঙ্কর অধ্যায়। সাইবেরিয়ায় ঘটে যাওয়া প্রকৃতির ভয়াবহ তাণ্ডব এবং মানুষের দ্বারা সংগঠিত ভয়ঙ্কর নিষ্ঠুরতার ইতিহাস তো জানা হলো। এবার চলুন অঞ্চলটির বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য এবং মানবসৃষ্ট বিস্ময়গুলো সম্পর্কে জেনে আসি। রাশিয়ার উত্তরে সাইবেরিয়ার বিশাল অংশ জুড়ে আর্কটিক তুন্দ্রা অঞ্চল থেকে দক্ষিণে স্টেপ পর্যন্ত বিস্তৃত পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলটির নাম তাইগা বা বোরিয়াল ফরেস্ট। পৃথিবীর সর্বশেষ বরফ যুগে এই বনাঞ্চলের বিস্তৃতি ছিল পুরো মেরুবৃত্ত জুড়ে। সাইবেরিয়া এবং কানাডার পাশাপাশি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোও ওই সময় এই বনাঞ্চলে ঢাকা ছিল। এই বনাঞ্চলের মোট আয়তন 1,70,00,000 বর্গ কিলোমিটার বা 66 লাখ বর্গ মাইল, যা পৃথিবীর মোট বনাঞ্চলের প্রায় 30%। বনাঞ্চলটি বছরের অধিকাংশ সময়ই বরফের চাদরে আবৃত থাকে, তাই এখানে শুধু কনিফার জাতীয় গাছ বেড়ে উঠতে দেখা যায়। এসব গাছের পাতা সূচালো ও মোম আবৃত হয়ে থাকে, যা ঠান্ডা ও তুষারের চাপ সহ্য করতে সাহায্য করে। বরফাচ্ছাদিত তাইগা বনাঞ্চলটির আর্দ্রতা খুবই কম। শীতকালে এখানকার তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 275 মিলিমিটার, যার বেশিরভাগই তুষার আকারে হয়ে থাকে। বনাঞ্চলটি পৃথিবীর সবচেয়ে কার্বন শোষক অঞ্চলগুলোর একটি, যা জলবায়ুর পরিবর্তন কমাতে বিশাল ভূমিকা রাখে। কাঠ, পশম ও খনিজ সম্পদের জন্য সাইবেরিয়ার এই তাইগা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাশিয়ার অর্থনীতি ও পরিবেশ উভয়ের জন্যই বনাঞ্চলটি আজও অপরিহার্য। পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলের মতো পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদটির অবস্থানও এই সাইবেরিয়া অঞ্চলে, যার নাম বৈকাল হ্রদ। উত্তর আমেরিকার বৃহত্তম 5টি হ্রদের সম্মিলিত আয়তনও বৈকাল হ্রদের চেয়ে কম। পৃথিবীর বৃহত্তম এই হ্রদটির আয়তন 31,722 বর্গ কিলোমিটার। উত্তর দক্ষিণে লম্বা এই হ্রদটির সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় 650 কিলোমিটার এবং সর্বোচ্চ প্রস্থ 79 কিলোমিটার। 25 কোটি বছর আগে সৃষ্ট এই হ্রদটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে পুরনো হ্রদ। এর সর্বোচ্চ গভীরতা 1642 মিটার হওয়ায় বৈকাল পৃথিবীর গভীরতম হ্রদের রেকর্ডটিও দখল করে আছে। সব মিলিয়ে এই হ্রদে ধারণকৃত পানির পরিমাণ 5,500 ঘনমাইলের বেশি, যা পৃথিবীর প্রায় 20% মিঠা পানির উৎস। প্রায় 330টি নদী এই হ্রদে মিশেছে। বৈকাল হ্রদ একদিকে যেমন বৈজ্ঞানিক গবেষণার ল্যাবরেটরি হিসেবে পরিচিত, তেমনি অন্যদিকে এটি ট্যুরিজমের স্বর্গরাজ্য হিসেবেও পরিচিত। 1996 সালে বৈকাল হ্রদকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। সাইবেরিয়ার উল্লেখযোগ্য প্রাকৃতিক বিস্ময়গুলোর মধ্যে ইয়েনিসেই নদী অন্যতম। ভৌগোলিকভাবে বিস্ময়কর এবং রাশিয়ার ইতিহাস ও সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত নদীটিকে রাশিয়ার প্রাণস্রোত বলা হয়। মঙ্গোলিয়ার টুভা অঞ্চলের সায়ান পর্বতমালায় উৎপন্ন এই নদীটি দক্ষিণ ও উত্তর সাইবেরিয়ার উপর দিয়ে প্রবাহিত হয়ে আর্কটিক সাগরে মিলিত হয়েছে। ইয়েনিসেই সাইবেরিয়ার বৃহত্তম নদী।
নদীটি সাইবেরিয়াকে কার্যত দক্ষিণ থেকে উত্তরে দ্বিখণ্ডিত করেছে। সাইবেরিয়ার সর্ববৃহৎ এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম এই নদীটির মোট আয়তন ৫,৫৩৯ কিলোমিটার। নদীটির মোহনায় প্রতি সেকেন্ডে প্রায় ২০,০০০ ঘনমিটার পানি প্রবাহিত হয়। বৈচিত্র্যপূর্ণ ভৌগোলিক বৈশিষ্ট্যের পাশাপাশি সাইবেরিয়ার প্রাণীজগতও বেশ বৈচিত্র্যময়। পৃথিবীতে টিকে থাকা বিভিন্ন প্রজাতির বাঘের মধ্যে এখানে বসবাসকারী সাইবেরিয়ান টাইগার আকারে পৃথিবীর সবচেয়ে বড় বাঘ। প্রাপ্তবয়স্ক অবস্থায় এখানকার এক একটি পুরুষ বাঘের ওজন ১৮০ থেকে ৩০৬ কেজি এবং স্ত্রী বাঘের ওজন ১০০ থেকে ১৬৭ কেজি পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে দেখতে একই রকম এবং কাছাকাছি প্রজাতির ভারত ও বাংলাদেশের সুন্দরবনে বসবাসকারী রয়্যাল বেঙ্গল টাইগারের ওজন ২৫০ কেজির মতো হয়ে থাকে। এছাড়া পৃথিবীর সবচেয়ে দুর্লভ বাঘের বসবাসও এই অঞ্চলে। আমুর লিওপার্ড নামের এই চিতাবাঘগুলো দেখতে অপূর্ব সুন্দর, তবে বর্তমানে এদের সংখ্যা অনেক কমে গেছে। সাইবেরিয়ার অন্যান্য শিকারী প্রাণীর মধ্যে তুষার চিতা, ধূসর নেকড়ে এবং তুন্দ্রা নেকড়ে অন্যতম। পৃথিবীতে কেবলমাত্র সাইবেরিয়া ও মধ্য এশিয়ার কিছু অঞ্চলে ২ কুচ বিশিষ্ট উট দেখতে পাওয়া যায়। বেকট্রিয়ান ক্যামেল নামক এ প্রজাতির উটের পিঠে চড়েই এ অঞ্চলের ব্যবসায়ীরা সুপ্রাচীন সিল্ক রোডে যাতায়াত করতেন। এছাড়া সাইবেরিয়ার বনাঞ্চলে কালো, বাদামি ও মেরু ভাল্লুকেরও বসবাস রয়েছে। শুধুমাত্র প্রাচীনকাল নয়, বর্তমান আধুনিক যুগেও মানুষের বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকাণ্ডের জন্য সাইবেরিয়া পৃথিবীতে বিশেষ পরিচিতি লাভ করেছে। এর মধ্যে বিংশ শতাব্দীর প্রথম দশকে নির্মিত ট্রান্স সাইবেরিয়ান রেল লাইনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। রাশিয়ার রাজধানী মস্কোর সাথে দূরবর্তী ও প্রশান্ত মহাসাগরের তীরবর্তী ভ্লাদিভস্টক শহরকে সংযুক্ত করা এই রেল লাইনটির দৈর্ঘ্য ৯,২৮৯ কিলোমিটার। দৈর্ঘ্যের বিচারে পৃথিবীর দীর্ঘতম এই রেল লাইনটি নির্মাণে সময় লেগেছিল প্রায় ২৫ বছর। সুপ্রিয় দর্শক, পৃথিবীর দীর্ঘতম রেলপথ এই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে কালচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কালচক্রে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কালচক্রে আপনি কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান। দেখা হচ্ছে আপনার পছন্দের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।